প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড় খার তোমায় না পেলে। সাকিব ভাইয়ের লুক ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, মানে বরবাদ ওয়াজ ইন আ নেক্সট লেভেল। যে আর আমার পার্সোনালি গড় একটু পছন্দ, আর গড় মানে হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন অনলাইন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে আমাদের সঙ্গে কাকে পেয়েছি। বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটা বরবাদ সিনেমাতে একটা আলাদা মাত্রা যোগ করেছে, এটা নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। আজকে এই গানটা যিনি লিখেছেন এবং যিনি গেয়েছেন অর্থাৎ জিএম আশরাফকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি। প্রথমেই জানতে চাইবো ভাই তুমি কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে জানাতে চাই ঈদ মুবারক এবং তোমার ফ্যামিলিকেও জানাতে চাই ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ঈদ মুবারক। আর থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মাই ফ্যামিলি। দেখো, আমি তোমার বেশ কিছু প্রিভিয়াস ইন্টারভিউজ দেখলাম, সেখানে মোটামুটি তুমি অনেক কিছু ইনফরমেশন দিয়েছো অ্যাবাউট নিঃশ্বাস এবং তোমার ক্যারিয়ার। আমরা আজকে এই পডকাস্টটা একটু ডিফারেন্ট ভাবে যেতে চাই। তুমি এমন কিছু আজকে দর্শকদের বলবে যে কথাগুলো তুমি এর আগে বলনি, এবং আমরাও একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স তোমার কাছে রাখবার চেষ্টা করছি। আমাদের প্রথম প্রশ্ন, আমি যতটুকু জানতে পারলাম তোমার ফ্যামিলিতে কেউ মিউজিকের সঙ্গে যুক্ত নন, তো এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করে তোমার মিউজিকের প্রতি এই যে ইন্টারেস্টটা, এটা কিভাবে? একটু শুরু থেকে যদি বলি, ছোটকাল থেকে আমার মিউজিক গানের সাথে, আমি প্রচুর মুভি দেখতাম ছোটকালে, প্রচুর মুভি দেখতাম, প্রচুর গান শুনতাম, ডিফারেন্ট মেটাল, R&B, পপ, যা মানে সোজা হিসাব যা হাতের সামনে পেতাম সবই শুনতাম। শুনতে শুনতে একটা ভালোবাসা তৈরি হয়। তো একসময় মানে যখন আমি ক্লাস 8-এ পড়ি, 9-এ পড়ি, তখন এরকম নিজের মধ্যে গান টান গেতাম। মানে তখন অনেকে বলতো যে তোমার ভয়েস ভালো, ইউটিউবিয়া সিঙ্গার। মানে এখন বলা তো এক জিনিস, তখন মনে হচ্ছিল যে কোনো একদিন জীবনে হয়তো একবার চান্স পেলে গান বানাবো। তো ওইখান থেকে শুরু। তবে এরপরে আমার স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো, এই সব কিছুতে আমার মিউজিকের সাথে কোনো প্রকার কানেকশন ছিল না। আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর আমি মালয়েশিয়াতে ছিলাম। তো মালয়েশিয়ার শেষ করে বাংলাদেশে যখন আসলাম, আমার একটা ফ্রেন্ড ছিল নাফিস নামে। ওর সাথে পরিচয় হওয়ার পর, ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর, হি ওয়াজ লাইক আমার ডেফিকেশন থেকে যে তুই আমাদের স্টুডিওতে আয়, দ্যাটস হাউ ইউ ক্যান লার্ন স্টাফ। তো যতটুকু প্রয়োজন তুই দেখ কাউরের সাথে থেকে শিখতে পারিস কিনা, বা গাড়ি থাকা তোমার পথ। ওইখান থেকে 2016-তে আমার প্রথম মিউজিকের সাথে একটা বন্ধুত্ব হয়। একটু বোঝা শুরু করলাম মিউজিক কি, কিভাবে হয়, রেকর্ডিংস কিভাবে হয়, স্টুডিও কিভাবে হয়, মানে একটা ফুল গান করে তৈরি হয়। সেখান থেকে আর কি আমার লাইফের প্রথম মানে মিউজিকের সাথে বন্ধুত্ব বলা যায়। আচ্ছা, এটাও তোমার ইন্টারভিউ থেকেই জানতে পেরেছি যে নাটক ইন্ডাস্ট্রিতে তুমি অলমোস্ট 20টা গান গেয়ে ফেলেছো। রিলিজ মিলিয়ে এরকমই 19 থেকে 20টা গান পড়া পেয়ে গেছে অলরেডি। আচ্ছা, এছাড়াও তো বেশ কিছু অ্যাডসেও তুমি গান গেয়েছো শুনতে পেয়েছি। হ্যাঁ, কিছু ওবিসিতে কাজ করা হয়েছে, অনেকগুলোতেই করা হয়েছে। প্রায় ওগুলো মিলিয়েও প্রায় 10-12টার মতো। আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি তোমার যতগুলো কম্পোজিশন শুনেছি, নিঃশ্বাস তো এখন সব থেকে ভালো, তারপরেই আমি টাকলা প্রজেক্টটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে শুনতে, ভীষণ সুন্দর। টাকলা প্রজেক্টটা আসলে আপু মানে এইটা কি, আমরা গানটা নিজেদের জন্য বানাচ্ছিলাম। তো আমার মাস্ক পরা দেন একটা গান ছিল, মাস্ক পরা দেন লোকাল ট্র্যাপ, মানে লোকাল একটা গান ছিল, ন্যারেটিভ র‍্যাপ টাইপের একটা ব্যাপার ছিল, স্টোরি টেলিং। ওইটার পরে টাকলার যিনি মিউজিক কম্পোজার ছিল, তো ওইখানে বলতেছি আমরা একটা গান বানাতে চাচ্ছিলাম যে আমি ইউজুয়ালি একটু শাই টাইপের মানুষ, জাস্ট ইমাজিন তুই অনেক দুষ্ট, কোনো লজ্জা টজ্জা নাই, অনেক দুষ্ট, মানে এলাকাতে উত্তপ্ত করো, মানে এলাকাতে উত্তপ্ত করে কিছু ছেলে থাকে না, ওরকম ইমাজিন করে এরকম একটা ছেলে, তাহলে তুই কিরকম গান মানে। তাহলে তুমি কখনো করি নাই, বাট আই ক্যান ট্রাই। ওইখান থেকে আমি ভাইয়া মিলে একটা
করছিলাম। আরেকটা ভাইয়া ছিল সারার ভাই নামে, উনিও লিরিক্সে ছিলেন, টিউনিও ছিলেন। তো আমরা সবাই মিলে 3জন মিলে প্রজেক্টটা বানানোর পর কোন কাজল আরপি নমির একটা নাটক রেডিয়াম, যেখানে আমাদের গানটা ফাইনালি যায়, কারণ আমাদের মিউজিক কম্পোজার খুব চাচ্ছিল যে গানটা যাক, নাটক যাক, এটা ভালো হবে। ওই সব মিলিয়ে নাটকে যাওয়ার পর আমাদের প্ল্যান ছিল পরে একটা ভার্জন করার, কিন্তু ওইটাই এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে পরে আর আমাদের অন্য ভার্জন করার ইচ্ছাটা থাক, এটাই থাক, সবাই পছন্দ করতে। যেহেতু গরম লাগে আমার দুপুরেটা, আর বাংলাদেশ তো এই যে কিছুদিন পর বৈশাখের পর থেকে এত গরম, তখন এই গানটার আবার সিজন আসবে, গরম লাগবে যখন দুপুরবেলা। আচ্ছা আচ্ছা, গরমকালে গানটা সিজন চলে আসে প্রতি বছর, দেখছেন। আচ্ছা, তুমি এই যে অবস্থানটাতে এখন তোমার অবস্থান, তুমি যেহেতু একটা কোনো মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করনি, তো এই জায়গাটাতে আসতে পর্যন্ত তোমাকে কতটা স্ট্রাগল ফেস করতে হয়েছে? সিরিয়াস কোশ্চেন। আচ্ছা, তো মিউজিক্যাল ফ্যামিলি অথবা মানে আমি বলবো না যে যারা মিউজিক্যাল ফ্যামিলি থেকে আসছে তারা স্ট্রাগল, স্ট্রাগল আলাদা। তবে আমার কাছে স্ট্রাগলটা একটু বেশি ছিল, কারণ আমার তো ছোটকাল থেকে একদমই মিউজিকের সাথে কোনো কানেকশন ছিল। ফ্যামিলি কেউ বলে দেওয়ার নেই যে এখানে যা, এখান থেকে গান বানা, বা এখানে রেকর্ডিং করতে পারবি, বা গানটা শুরু কিভাবে করতে হয়, গানটা স্টাবলিশ কিভাবে করে, পাবলিশ কিভাবে করে, কাদের সাথে কথা, কিছুই জানতাম। তো আমার যেটা হয়েছে, ওই একটা একটা করে করে তারপর বুঝতে পারলাম যে আচ্ছা এইভাবে করে করতে হয়, ভুল করে করে শিখেছি যে এটা নেক্সট গানে আর করা যাবে না, তারপর এইভাবে রিলিজ করা যাবে না। এখনো শিখছি, আমি এখনো পারি না অনেক কিছু, তবে ওই একটু তো ট্রাবল হয়েছে, কারণ আমার নিজের বারবার ভুল করে করে শিখতে হয়েছে। তো আর আরেকটা এই কারণে হয়তো আমার টাইমও বেশি লেগেছে। কিন্তু স্ট্রাগলের থেকে আরেকটা কথা যেটা আমি ফিল করি পার্সোনালি, যে আমাকে যদি তখন কেউ গাইড করতো যে এই জিনিসটা ফোকাস কর বেশি, বা অমুক জিনিসটা আপাতত অ্যাভয়েড কর, তাহলে আমার হয়তো একটু আগেই হয়তো আমি ব্যাপারগুলো একটু বুঝতে পারতাম, তাহলে তো টাইমটা কম লাগতো। দেন আমি আবার আরেকটা জিনিস বেশি করে নিই বা থাকবো, মানে একটা সময় থাকে, প্রত্যেকটা মানুষের একটা হয়তো সময় থাকে, সময় পর্যন্ত ওয়েট করতে হয় সব। বিফোর নিঃশ্বাস আর আফটার নিঃশ্বাস, জিএম আশরাফের লাইফে কি কি চেঞ্জেস এলো? বিফোর আর আফটার নিঃশ্বাস, বিফোর নিঃশ্বাস জিএম আশরাফ ওয়াজ মোর লাইক আ চিল ডুড। মানে আমি খুব ফান করে গান বানাতাম, সার্কাস্টিক ওয়েতে, অথবা ডিফারেন্ট জনরা ট্রাই করতাম, মানে যখন যেটা ইচ্ছা, কখনো ইডিএম ট্রাই করলাম, কখনো ট্র্যাপ মিউজিক, কখনো বা লাটিনো। সো মানে এখন নিঃশ্বাস ওয়াজ মাই ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ট্র্যাক। তো এইটা আসলে যখন হৃদয় ভাই, একটু নিঃশ্বাসের গল্পে আবার একটু ফিরে যাই, তো হৃদয় ভাই যখন নিশ্চয়ই হৃদয় ভাই যখন ফার্স্ট আমাকে ডাকলো আর স্টোরিটা শোনালো, আর যখন বললো যে এরকম একটা সিনে এরকম মানে ক্লাইম্যাক্সের একটা, মানে উনি সোজা ভাষায় উনি বলছে যে মানে মনের ভিতর ভাঙচুর হয়ে যাইতেছে, এরকম একটা কিছু লাগবে। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে মানে আমি ভাঙচুর হয়ে যাবে এত সিরিয়াস গান আমি পুল আপ করতে পারবো কিনা। পরে ভাই বললো আমার মনে হয় আপনি পারবেন, একটু চেষ্টা করেন। তো আমি ফার্স্টে নিজেও অনেক কনফিউজ ছিলাম যে আমি আসলে পারবো কিনা, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে, তো আমার ইচ্ছা আরো কিছু মিনিংফুল বা একটু সিরিয়াস ধাঁচের কিছু গান ক্রিয়েট করার, যেগুলো একটু মানে অ্যাকচুয়ালি মানুষ রিলেট করতে পারে। তো এটা আফটার নিঃশ্বাস আমার এটা নতুন একটা মনে হয় যে একটা জনরা আনলক হয়ে গেছে, যে এই জনরাটাতেও হয়তো I'm not that bad. তো তুমি তো এতদিন ধরে নাও তুমি একটু অন্য ধরনের গান বাজনা করেছো, বা তুমি নিজেই বলছো নিঃশ্বাস তোমার ক্যারিয়ারে একটা খুব সিরিয়াস প্রজেক্ট তুমি বলছো। তো এই যে একটা জনরা তুমি শিফট করলে, তোমার মধ্যে কি পরিবর্তন এলো? তোমার ক্রিয়েশনের মধ্যে কি কি পরিবর্তন এলো? আমার ক্রিয়েশনের মধ্যে পরিবর্তন বলতে আমি যেটা বুঝি যে মাঝখানে আমার অনেকদিন গ্যাপ ছিল আমার পার্সোনাল গান থেকে, সবকিছু থেকেই। তো এরপরে আবার কাম ব্যাক উইথ নিঃশ্বাস, মাঝখানে প্রায় ভালোই 8 মাসের মতো লম্বা গ্যাপ, যেখানে আমি কোনো সিরিয়াস প্রজেক্ট করিনি ওভাবে, আগের বলেই হয়তো রিলিজ হয়েছে। তো এখন আমি যা বুঝলাম যে এতদিন পর কাম ব্যাক করার পরে, যে আমার লেখা বা আমার যে মানে ফিল করা, মানে যেই টিউন মানে সুর আর লেখা আমি একসাথে করি, তারপরে গাওয়াটা পরে হয়তো আমি সুর অনুযায়ী গিয়ে নেই। তো আমার যে চেঞ্জেস আমি ফেস করলাম, যে আমার হয়তো লেখা আর সুর করার মধ্যে আরেকটু গম্ভীরতা আসছে আগের তুলনায়। নাও আই থিঙ্ক আই ফিল আ লিটল বিট ডিফারেন্টলি আগের তুলনায়, মানে অনেক চিল থেকে এখন হয়তো একটু মানে একটু, আমি জানি এটা বয়স বলবো নাকি সময় বলবো, এখন একটু হয়তো অনুভূতি গুলা একটু আগের তুলনায় একটু ম্যাচুরিটি আসছে, ওই ব্যাপারটা আমি ফিল করতে পারি।
বেশ, বড় পর্দায় এটাই তো প্রথম বোধহয় তোমার গান নিঃশ্বাস। না, বড় পর্দায় আমার আগে কাজ 2টা প্রজেক্ট 3টা প্রজেক্ট ছিল, এর মধ্যে একটা আমার ঠিক মনে নেই, মানে অ্যাকচুয়ালি আজকেও জিজ্ঞেস করা হয়েছিল, আমি ভুলে গেছি। 2টা আমার মনে আছে, কিন্তু 2টাতে হয়েছে কি আমার ওইখানে মানে আমার একটা পোর্শন ছিল, যেমন একটা পোর্শন আমি করেছি, যেমন একটাতে আমি লিখে দিয়েছি, একটা র্যাপ পোর্শন ছিল, বাংলাদেশের ফার্স্ট ফিমেল র্যাপার ওইটা র্যাপ করেছে, সো ওই র্যাপ ভার্সটা আমার লেখা ছিল। আরেকটাতে হয়তো প্রি কোরাস আমার লেখা ছিল। তো এই নিঃশ্বাস ওয়াজ লাইক আ বেবি টু মি, কারণ পুরা শুরু থেকে শেষ পর্যন্ত গানটাকে মানে কিভাবে এটা কিরকম সাউন্ড করবে, এটা কিরকম ইমোশন ক্রিয়েট করবে, সবকিছু একদম নিজের মতো করে গানটাতে দেয়া। সো নিঃশ্বাস ওয়াজ দ্য ফার্স্ট যেটা পূর্ণাঙ্গভাবে জিএম আশরাফের ক্রিয়েশন, আমি এটাই বলবো আর কি। সো এটার ক্ষেত্রে ডিফারেন্ট। যখন নিঃশ্বাস গানটা সিনেমা হলে বাজছে এবং তুমি শুনছো, সেখানে দৃশ্যায়নে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে, এবং এরকম ইম্পর্টেন্ট একটা দৃশ্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নিঃশ্বাস গানটা দর্শকের কাছে মানে তুমুল সাড়া ফেলতে পেরেছে। এই পুরো বিষয়টাকে মানে মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে দর্শকের এই পরিমাণ সাড়া, এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছো তুমি? আচ্ছা, আমার ব্যাপারে একটু এই অ্যান্সারটা করার আগে আমার পার্সোনাল লাইফের ব্যাপারে একটু বলতে চাই, যাতে রিলেট করা ইজি হবে আপনার পক্ষে। আমি একটু ঘর, কোনো মানুষ থাকে না যে ঘর থেকে বেশি একটা বের টের হয় না, ঘরে বসে থাকি, মিউজিক করি নিজের মতো করে, ভিডিও গেমস খেলি, মানে যেটা ক্রিয়েশনের মধ্যে থাকে নিজের মতো একদম কোনায়, দুনিয়াদারি থেকে একটু সাইডে। তো আমি খুব কম বের হই। তো এইরকম মানে এর আগে যেগুলো হিট হয়েছে ওগুলো তো অনলাইনে কমেন্ট পড়েছি, ওকে হ্যাপি, দ্যাটস ইট। এইটার ক্ষেত্রে হয় কি যে যখন হলে যেয়ে দেখি চারপাশে মানুষ মানে চিৎকার করতেছে, ইমোশনালি অনেক অ্যাটাচ হয়ে যাচ্ছে, মানুষের ভিডিও যে মানুষ পাগলামি করছে হলে, মানে অফকোর্স ইটস মেগা স্টার সাকিব খান, সো ওনার ফ্যানরাও অনেক ক্রেজি, মানে অনেক ডেডিকেটেড। আজকে একটু আগের কথা, আমি একটা সিনেমা হলে গিয়েছিলাম একটা ইন্টারভিউর জন্য, তো ওইখানেও সাকিবিয়ানস মানে একজন ছিল। তো ওনার যে উৎসাহ বা ওনার যে মানে থাকে না যে গানের ব্যাপারে, যখন উনি জানতে পারলেন যে আমি জিএম আশরাফ, ও মাই গড, ওইটা দেখে আই ওয়াজ লাইক যে ও আচ্ছা, এই ফিলটা আমি কখনো ওইভাবে করে পাই নাই, তো এটাই প্রথম। আর যখন আমি হলে মুভিটা দেখলাম, তা এইটা আমার জন্য সত্যি কথা বলতে অনেক ইমোশনাল একটা মোমেন্ট, কারণ অবভিয়াসলি গানটাও একটু ইমোশনাল, আর সিন গুলাও ওইখানে তো ম্যাসিভ সিন হইতেছে। এর মাঝখানে আমার কাছে মনে হচ্ছিল দিস ওয়াজ লাইক আ প্রাউড মোমেন্ট টু মি, যে আমি আজ থেকে 9 বছর আগে যখন মিউজিক স্টার্ট করি, তখন আমি কখনো ভাবি নাই যে আমার গান মুভিতে যাবে, কারণ আমার মনে হতো আমার গান মানে হয়তো মেইন স্ট্রিমে যাওয়ার মতো কিনা আমার একটা সন্দেহ ছিল, যে আমার গান হয়তো কিছু সংখ্যক মানুষের কাছে ভালো লাগতে পারে, নিশ অডিয়েন্সের কাছে, কিন্তু এভাবে ম্যাসিভলি আমি কখনো এক্সপেক্ট করি যে মুভিতে কখনো গান গাবো। তা আমি যে মুভিতে গেয়ে ফেললাম বা গানটা বানিয়ে ফেললাম, গানটা রিলিজ হয়ে গেল এবং মানুষ পছন্দ করছে, এইটা অনুভূতিটা আসলে মুখে বলে বোঝানোটা মানে ইটস ইম্পসিবল আমার পক্ষে মুখে বলে বোঝানো এই ব্যাপারটা। বেশ, তুমি একটু আগেই বললে যে এই নিঃশ্বাস গানটির জন্য তোমার কাছে প্রথম ফোনটা করেছিলে এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। তো তোমার কি আগে থেকেই হৃদয় ভাইয়ার সঙ্গে যোগাযোগ ছিল, নাকি তুমি হঠাৎ করে আচমকাই একটা ফোন পাও? হৃদয় ভাইয়ের ব্যাপারে যদি বলি, হৃদয় ভাইয়ের সাথে আমার 2023-এর শেষে অথবা 2022-এর শেষে অথবা 23-এ আমার প্রথম পরিচয় হয়। ওনার নাটকের 2টা গান আমি করেছি, 3টা অ্যাকচুয়ালি, একটা রিলিজ হয়নি, আর ওটা সিচুয়েশনাল বেস ছিল নাটক অনুযায়ী। আর তখন থেকে ভালো কাতি। হৃদয় ভাইয়ের ব্যাপারে আমার যদি বলতে হয়, উনি আর্টিস্ট ফ্রিডমে বিশ্বাসী, উনি কখনো প্রেশারাইজ করে না যে না এরকমই লাগবে ওরকমই লাগবে, বা অনেকে আছে কি যে একটু মানে খুঁত থাকে যে এটা এরকম করতে হবে, এইটুক চেঞ্জ করা যাবে না, ওইটা করা যাবে না। হৃদয় ভাইয়ের ব্যাপার হচ্ছে কি উনি প্রথমে উনি কিরকম চায়, উনি কি ভাইফটা কি চায়, উনি ওটা বুঝিয়ে দেয়, তারপরে বাকি আর্টিস্টের উপর ছেড়ে দেয়। তো উনি আমাকে এই ব্যাপারেও সেম ভাইফটা বুঝিয়ে বলছে, বাকি আপনার ইচ্ছা, আপনার ভাইফ যেরকম মনে হয় আপনি ওইটাই দেন। তো ওইখান থেকে একটা গান ছিল হৃদয় ভাইয়ের আমার আনরিলিজ গান, আমি জানি না কবে রিলিজ পাবে, ওটা হচ্ছে গিয়ে পাখি, ও পাখি নামে একটা গান, ইট ওয়াজ অ্যান আইটেম নাম্বার, বেশ আমার পছন্দের গান ছিল হৃদয় ভাইয়ের ডিরেকশনে। তো ওইখান থেকে হৃদয় ভাই তখন আমাকে ফার্স্ট বললো যে আমি গানটা শুট করতেছি, এতক্ষণ ধরে শুনতেছি, বারবার গানটা চাললেই মনে হয় এনার্জি, সো আমার এই গানটা খুবই ভালো লাগছে। ওইটার পর আবার হৃদয় ভাইয়ের সাথে অনেকদিন কোনো কানেকশন নেই, হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলে যে আশরাফ ভাই একটু অফিসে আসেন, একটু কথা আছে, একটু আমি একটা গল্প শোনাবো। তা আমি ভাবলাম যে হয়তো কোনো নাটকের কাজ বা জানি না অন্য কোনো প্রজেক্ট হবে। তো যাওয়ার পরে উনি যখন পুরো গল্পটা শোনালেন, তারপর তো
বরবাদ, বরবাদের নিঃশ্বাস, বরবাদের একটা নিঃশ্বাসে পরিণত হলো। So, মানে it was a massive thing. নেক্সট কোয়েশ্চেন ভাই তোমার কাছে রাখতে চাই, তুমি নিজের লেখা গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, এটাও তোমার ইন্টারভিউ থেকেই জানতে পেরেছি। আচ্ছা, যদি কখনো এরকম ধরো অপরচুনিটি এলো যেটা খুব বড় একটা সুযোগ তোমার কাছে, কিন্তু তুমি জানতে পারলে যে তোমার লেখা গান তুমি গাইতে পারবে না, মানে শুধু তোমাকে গাইতেই হবে অন্য কোনো শিল্পীর লেখা এবং সুর করা, তাহলে কি তুমি গাইবে না? এটা তো অনেক কনফিউজিং, সিরিয়াস। আর না, আসলে ব্যাপারটা তা না যে আমি গাইবো না, বাট আমি 1-2বার ট্রাই করব বলার যে আমি 2-একটা ওয়ার্ড চেঞ্জ করতে চাই। আমি হাম্বল রিকোয়েস্ট করব, কারণ কি আমি যেটা বিশ্বাস করি যে স্বাচ্ছন্দ্য বোধ করার পিছনে একটা কারণ আছে, যে কিছু ওয়ার্ড আছে যে আমার কাছে মনে হয় আমার গ্রিডিং, মানে আমরা যারা গান গাই প্রত্যেকটা মানুষের একটা গ্রিডিং সেন্স আছে আলাদা। আমি যেটা বুঝি প্রত্যেকটা মানুষ একভাবে এক একটা ওয়ার্ডিং এক একভাবে মানে কর্ড সার্কেলের মধ্যে গ্রিডিং করে মানে ওয়ার্ড গুলা ফিল আপ করে। তো এখন যিনি লিখেছেন উনি হয়তো একভাবে চিন্তা করেছে। এখন আমার ক্ষেত্রে হয় কি কিছু জায়গায় আমি একটু মানে স্টাবার্ন, যে না আমি এই ওয়ার্ডটা গ্রিডের বাইরে রাখবো, আমি এটা গ্রিডের মধ্যে চাই, বা আমি এই ওয়ার্ডটার জায়গায় একটু ছোট ওয়ার্ড চাই, বা এখানে এই ছোট একটা, যেমন হয় কি যেরকম আমার জিঙ্গেলের ক্ষেত্রে তো খুব একটা চান্সেস থাকে না চেঞ্জ করার, তখনও আমার একটু থাকে যে আচ্ছা এই 2টা ওয়ার্ড কি বাদ দেওয়া যায়, আচ্ছা এইখানে কি একটা ওয়ার্ড অ্যাড করা যায়। তো ইউজুয়ালি যেটা হয় কি আর্টিস্ট মানে যিনি লিখেছেন বা যিনি সুর করেছেন, তো ওনারাও তো আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকেই লেখে। তো কখনো এরকম হয় না যে ওনারা বলে যে না এটা একদমই চেঞ্জ করা যাবে না। তো হাম্বল রিকোয়েস্ট করলে ওনারা বেশিরভাগ সময়ই বলে কোনো সমস্যা নেই, তুমি রাখতে পারো বা তুমি ফেলতে পারো। বেশ, পরবর্তী প্রশ্নটা একটু অন্যরকম। আমরা নিঃশ্বাস গানটা শোনার পরে এটা অনুভব করতে পেরেছি যে শাস্ত্রীয় সঙ্গীতের নিরিখে যদি আমরা বলি নিঃশ্বাস গানটা রাগ কৌশিক কানাড়ার উপরে আধারিত। তো আমি জানতে চাই জিএম আশরাফ ভাই একটু অন্য রকমের মিউজিক ও একটু অন্য রকমের গান বাজনা করে, তারপরে তার সিরিয়াস প্রজেক্ট হচ্ছে নিঃশ্বাস। তো শাস্ত্রীয় সঙ্গীতে জিএম আশরাফের ইন্টারেস্ট কতটা? আচ্ছা, ইন্টারেস্ট বলতে কি ওই যে যেটা বললাম আপু, আমি সব রকম গান শুনতে পছন্দ করি। আর আপনি যেটা বললেন রাগের কথা বা শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে, তা আমার একটা ফ্রেন্ড ছিল আজিব আলম, তো ও মাঝখানে একটা ফ্রেজ গেছে যে আমি এক্সপ্লোর করছিলাম, যে কারণ হয় কি অনেকগুলো গান করার পর আমার একটা স্টপ যায়, মানে একটা ফ্রেজ যায় যেখানে আমি আবার এক্সপ্লোর করি নতুন করে, যে না এটা অনেক হয়েছে এবার আমি ডিফারেন্ট কিছু করবো। তো আমার একটা ফ্রেন্ড এরকম মাঝখানে অনেক এরকম শাস্ত্রীয় সঙ্গীত আমাকে জাস্ট পাঠাতো সারাদিন। তো আমি যেটা বলতাম যে আমি তো অত ভালো বুঝি না। তো ও জাস্ট একটা জিনিস বলতো যে দেখো বোঝা পরে, আগে তুমি ফিল করো, আগে তুমি গানগুলোকে ফিল করো, তোমার মধ্যে ধারণ করো, দেখবে এমনি এমনি সব তুমি আস্তে আস্তে বোঝা শুরু করবেন। ব্যাপারটা হয়তো তেমনই হয়েছে যে আমি এত বেশি শুনেছি যে আমি হয়তো এক্স্যাক্টলি গ্রামাটিক্যাল টার্ম অনুযায়ী না বলতে পারলো, আই ক্যান গো থ্রু দ্য ভাইব আর কি। আচ্ছা, আমার জি, তুমি যবে বা যে মুহূর্তটাতে এটা শুনতে পেলে যে তোমার নিঃশ্বাস গানটা মেগাস্টার শাকিব খান অ্যাপ্রুভ করেছেন, এক্স্যাক্টলি তোমার ফিলিংসটা কেমন ছিল? না মানে আসলে কি আমি যেটা বললাম আপু, আমি তো মানে আমার গান বানানো দিয়ে দিলাম, তারপরে আমার মনে হয়েছে যে মানে আমার গান মানে আমি অনেকটা শিওর ছিলাম না যে আসলে এটা সিলেক্টেড হবে বা কিছু। আমার জাস্ট কাজ ছিল কি আমি যখন গানটা বানাই, আমার গানের যে মানে মিউজিক কম্পোজার, মানে আমার যে মিউজিক অ্যারেঞ্জ করেছে এই গানে ছিল আদিব কবির নামে, ওরও বেশ কিছু গান আছে। তো ও আর আমি যে পুরো গান যখন ডেমো রেডি, তখন আমরা বলতেছিলাম যে জানি না গানটা কেমন হবে, কিন্তু আমি শুনবো, যদি এটা মুভিতে নাও যায় আমি একা রিলিজ করে শুনবো গানটা। তো আদিব ওয়াজ লাইক যে না না ভাই আমিও শুনবো, কিন্তু আমার কাছে মনে হয় সবাইকে নিয়েই শুনতে হবে, দেখো। তো যাক, মানে যখন মেহেদী ভাই বললো যে সাকিব ভাই নিজেই, মেগাস্টার সাকিব খান নিজে অ্যাপ্রুভ করেছে তো আপনার গান, এন্ড এটা এইভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জেস লাগবে না, যেমন আছে তেমনই থাকবে। তো আই ওয়াজ লাইক, মানে আমার এত মিক্স ফিলিংস টাচ করছিল যে আমার মনে হলো তাহলে মেবি গানটা আসলেই ভালো হয়েছে, এটা হয়তো মানে না হলে মানে উনি নিজে এভাবে পছন্দ করতেন না হয়তো, বা তখন আমারও মনে হলো যে হয়তো গানটা সবার সাথেই শুনতে হবে এখন। নিঃশ্বাস গানটা আমি প্রথমেই যেটা ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করলাম, যে নিঃশ্বাস গানটা বরবাদ সিনেমাটাতে একটা আলাদা মাত্রা যোগ করেছে। আচ্ছা, তুমি যখন সিনেমা হলে বসে তোমার নিজের কণ্ঠটা শুনলে এত অডিয়েন্সের সঙ্গে, তোমার কেমন এক্সপিরিয়েন্স নিজের মধ্যে হলো, কি ফিল করলে তুমি?
আসলে একদম ইনিশিয়াল রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন ইজ আই ওয়াজ সো শাই। I was like doing মানে এরকম হাত দিয়ে টেরা টেরা, মানে আমার পাশে আমার দুইটা ফ্রেন্ড ছিল, আমার ওয়াইফ ছিল, সো আই ওয়াজ লাইক হাইডিং মাই ফেস যে সবাই দেখে ফেলতেছে আমাকে, কেমন কেমন লাগছে, সো এরকম লজ্জা লাগছিল। বাট টু বি অনেস্ট মানে গানটা তো বেশ কিছুক্ষণ চলে, তো মানে যখন ওইখানে একটা হামিং পার্ট থাকে একদম শুরুর যে একটা, যখন ও হেলিকপ্টার থেকে শাকিব খান নামে, তো ওইখানে it was like সবাই এরকম হয়ে গেছে যে ও, মানে একটা গুজবাম মোমেন্ট যখন পিছন থেকে একটা দ্যাট ওয়াজ, পুরা হলে সবাই একদম ঠান্ডা হয়ে গেছে যে ও এখন কিছু একটা হবে। সো মানে তারপর একসময় আমার কাছে অ্যাকচুয়ালি পুরা মানে গায়ে যেটা বলে লোম কাটা দিয়ে একদম আই ওয়াজ সো ইমোশনাল এট সাম পয়েন্ট, যে নিজের ভয়েস এত বড় স্ক্রিনে চারপাশে মানে। আর সত্যি বলতে আমি গানটা স্টুডিওতে শুনেছি, হেডফোনে শুনেছি, বিভিন্ন হেডফোনে আমরা শুনি ট্রাই করার জন্য কোনটাতে কেমন শোনায়, নিজের ফোনে শুনেছি, গাড়িতে শুনেছি, আর যেখানে চান্স পেয়েছি শুনেছি, কিন্তু হলে শুনতে পারা ওয়াজ টোটালি ডিফারেন্ট। আই মিন এইটার এক্সপ্রেশন মানে এইটার যে পুরা ব্যাপারটা, এইটা আসলে অন্য লেভেলে আছে, কারণ সাউন্ড কোয়ালিটি অ্যান্ড সবচেয়ে যে স্পেশাল ব্যাপারটা মানুষের এক্সপ্রেশনস, মানে সিট থেকে দাঁড়িয়ে চিল্লাপাল্লা করতেছে যে, মানে এই ইমোশনটা আই ক্যান নট এক্সপ্লেইন, মানে অনেক প্রাউড মোমেন্ট আমার জন্য ছিল। আচ্ছা, বরবাদ কেমন লেগেছে তোমার? সিনেমাটা কেমন লেগেছে? আমার কাছে বরাবরই একটু ডিফারেন্ট জিনিস খুব পছন্দ, সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই আমার কাছে মনে হয় গতানুগতিক একই ধারার জিনিস, মানে সেটা মুভির কথা বলছি না বা গানের কথা বলছি না, সেটা আমার জুতা হোক, আমার পার্সোনালি শুজ অনেক ফেভারিট। আমি সারাক্ষণ মানে অনলাইনে মনে জুতা দেখতেই থাকি। আমি মানে আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি একটা মেয়ের মতো জুতা দেখো, তো আমি যেটাই হোক মানে সবকিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পুরো ডিফারেন্ট জিনিস বারবার ট্রাই করতে ভালো লাগে, যে একটা এরকম হয়েছে আর একটা টোটালি ডিফারেন্ট হোক। তো বরবাদ ওয়াজ আ ডিফারেন্ট মুভি ইটসেলফ, মানে সাকিব ভাইয়ের লুক ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, মানে ইট ওয়াজ স্টানিং। আর পুরা মুভি যে কালার টোন, যে ব্যাড অ্যাজ একটা পুরা স্টোরি লাইন ছিল, এইটা আই উড সে আমি বাংলা মুভিতে, হ্যাঁ তুফান ওয়াজ গুড, মানে তুফান ওয়াজ ভেরি গুড, বাট বরবাদ ওয়াজ ইন আ নেক্সট লেভেল। যে আর আমার পার্সোনালি গড় একটু পছন্দ, গড় মানে একটু মারামারি একটু বেশ ভালোই লাগে, যে একটু আউট অফ দ্য লেভেল জিনিসপত্র ভালো লাগে। সো বরবাদ ওয়াজ অলমোস্ট দেয়ার সব দিক থেকে। যদিও লার্জার দ্যান লাইফ সিনেমা, জি আরেকবার, লার্জার দ্যান লাইফ ছবি তুমি পছন্দ করো? আমি তাই কাইন্ড অফ তো এটা ওরকমই লার্জার দ্যান লাইফ, আর সবকিছু একটা ক্রেজিনেস ছিল। ইট ওয়াজ লাইক একটা থাকে না যে মানুষের একটা ডার্ক সাইড কে পুরো সুন্দর মতো রিপ্রেজেন্ট করা, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। স্পেশালি হৃদয় ভাই যখন মেহেদী হাসান হৃদয় ভাই যখন পুরো ঘটনাটা বলেছে যে আরিয়ান মির্জা কি, সে কেমন, সে কি পছন্দ করে, সে কি অপছন্দ করে, সে আসলে কেন ক্রেজি, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ইট, লাইক প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আরিয়ান মির্জা কোথাও না কোথাও আছে, ওটা জাস্ট সে হাইড করে রাখে। আই লাভ দ্য কনসেপ্ট যে a crazy dude named Aryan Mirza is like মানে destroying everything for his love, মানে ইট ওয়াজ সো গুড। আমার বরবাদ খুব ভালো লেগেছে। লাস্টের জিনিসটা আসলে একটু কষ্ট লেগেছে, কিন্তু এখন কি করার, দিস ইজ দ্য স্টোরি। বাট মানে আমার কাছে ওভারঅল এভরিথিং ওয়াজ গুড। গানগুলোও খুব সুন্দর ছিল, মানে সবগুলো গানই বেশ সুন্দর। আমার খুব ক্লোজ ভাই ব্রাদারের গানগুলো ছিল, মানে খুব ভালো লাগে। ওভারঅল ইট ওয়াজ পারফেক্ট প্যাকেজ আমার কাছে। আমি আবার দেখতে যাব খুব সুন। বেশ, গান বাজনা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে এগোবে ভেবেছো? আমার গান বাজনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে এখন একটু আগের প্রজেক্ট গুলা যতদিন না বের হচ্ছে আমি নতুন কাজ করব না আপাতত। আমি এখন একটু সময় নিয়ে কাজ করব। আর আমি অনেকগুলো গান করেছি বিভিন্ন লেভেলের জন্য, বিভিন্ন নাটকের জন্য, তারপর ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তো আমার সব ফেলো মিউজিশিয়ানসরা সবসময় একটা কথা বলে যে ডুড হোয়াট আর ইউ ডুইং, তোমার চ্যানেলে কাজ করি। সো এখন আমি ফাইনালি চিন্তা করেছি যে না, আমার ফ্রেন্ডদের কথা একটু দাম দিব, আমার চ্যানেলের জন্য কিছু কন্টেন্ট ভালো বানাবো। তো ওইগুলার কাজ অলরেডি চলছে। আর অবশ্যই নেক্সটে ওই যেটা বললাম যে ডিফারেন্ট ঘরানার কোনো কাজ থাকলে, এক্সপেরিমেন্টাল প্রজেক্ট থাকলে, আমি অলওয়েজ মানে আমাকে যারা চেনে, মানে মিডিয়াতে যে কয়জনই আমাকে চেনুক না কেন, তো সবাই একটা জিনিস জানে যে এক্সপেরিমেন্টাল কিছু বললে আশরাফ আছে, মানে ওকে জিজ্ঞেস করার দরকার নেই, ইজ দেয়ার। মানে ভাই এরকম ডিফারেন্ট কিছু করবো, আমি অলওয়েজ দেয়ার, মানে ওকে লেটস ট্রাই। সো এটা একটা তো সবসময় থাকবেই। তবে হ্যাঁ, বরবাদের পরে একটা নতুন ইচ্ছা যোগ হয়েছে যে এরকম কিছু যেটা মানুষকে ইমোশনালি অ্যাটাচ করতে পারে, এরকম কিছু
গান আরো করার ইচ্ছা আছে, নিজেকে টেস্ট করার ইচ্ছা আছে। বেশ, তোমার নেক্সট প্রজেক্ট গুলোর জন্য আমাদের তরফ থেকেও শুভকামনা অবশ্যই রইলো। তোমাকে তো আমরা নিঃশ্বাস গানটা তোমার কণ্ঠে না শুনে ছাড়তে পারবো না। আসলে দর্শকেরও অনেক ইচ্ছে তোমার কণ্ঠে নিঃশ্বাস গানটা আমরা সকলে মিলেই শুনবো, কিন্তু তার আগে তোমাকে একটা অনুরোধ করব যে আমাদের চ্যানেল শরৎ মিউজিক বেঞ্চেস সম্পর্কে যদি তুমি কিছু বলতে চাও। আচ্ছা, তো যেটা বললাম আমি, যে আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব কম কোনো কিছুর সাথে কানেক্টেড, আমি নিজের মতো থাকি, আমি দুনিয়াদারি থেকে একটু আলাদা থাকি। তো আপনাদের চ্যানেলের ব্যাপারে যদি বলতে হয়, তো ফার্স্ট মাই ওয়াইফ ওয়াজ লাইক সেন্ড মি ইয়োর ভিডিওস, যে আমি ওদের চ্যানেল ফলো করি, দেখো এখানে তোমার গান নিয়ে ওরা কথা বলছে। সো দ্যাটস হাউ আই কেম টু। থ্যাংক ইউ সো মাচ, তোমার ওয়াইফকেও বলো আমাদের তরফ থেকে অনেক থ্যাংক ইউ। সো হ্যাঁ, শি ইজ ফলোইং ইউর চ্যানেল লাইক আরো আগে থেকে। তো আমি যেহেতু অন্য মানে কোনো কিছুই কম দেখি, তো এই জন্য আমি আসলে কম জানতাম। তো আমাকে পাঠানোর পর থেকে আমি নিজেও আপনাদের চ্যানেল ফলো করি এখন। অ্যান্ড আপনাদের, আমার পার্সোনালি আমি দুই তিনটা কন্টেন্ট দেখে আমার যতটুকু মানে আমার ওপিনিয়ন যদি দিই, I think you guys are really cute. আমার কাছে পুরো ওভারঅল আপনাদের এক্সপ্লেইন করার ধরন খুব পছন্দ হয়েছে। একটা জিনিস বলতেই হয় যে দ্য ওয়ে ইউ ডিসক্রাইব এভরিথিং, লাইক মানে ডিটেল একটা আছে না, যে আমি অনেকেরটা দেখেছি যে কোনো রকম বলছে, বাট আপনাদের ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে যে ইউ গাইজ স্টাডি ফার্স্ট, মানে জেনে বুঝে দেন একটা কিছু নিয়ে কথা বলা, এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে কোনো মানুষের ক্ষেত্রেই। সো অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, কারণ একদম রিলিজ পাওয়ার পর প্রথম আমি আপনাদের ভিডিওটাই আমার কাছে আসছে, and I was like I saw the whole video and I was like, oh how sweet when they were talking about my song. থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। চলে যাওয়ার আগে নিঃশ্বাস গানটা একটুখানি তোমার কণ্ঠে প্লিজ। আচ্ছা, যেহেতু আমি এখন খুব কমফোর্টেবল স্টেজে আছি, মানে বাসায় বসে আছি, তো আই উড লাইক আমি আপনাদের জন্য 2 লাইন বেশি শোনাতে পারি, কারণ আমি যখন ইন্টারভিউতে দেখা যায় খুব মানে রাস্তাঘাটে বা সাউন্ড থাকে অনেক, তো এখানে আমি ওইভাবে শোনাতে পারি না। ওকে, সো আমি আমার ফেভারিট লাইনগুলো দিয়ে শুরু করি। নিশ্চয়। ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপমান, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড়খাড় তোমায় না পেলে। থ্যাংক ইউ। ও ফ্যান্টাস্টিক, থ্যাঙ্কস আ লট এতটা বেশি আমাদের গানটা শোনানোর জন্য, এবং অবশ্যই বরবাদের জন্য তুমি দর্শকদের কি বলতে চাইবে? বরবাদের ব্যাপারে আমার একটাই কথা থাকবে, আপনারা সবাই প্লিজ হলে যে পুরো মুভিটা দেখুন, টিকটকে অর্ধেক করে না দেখে হলে যে দেখেন 3 গুণ বেশি মজা পাবেন, আই ক্যান গ্যারান্টি দ্যাট। আর একটা হচ্ছে গিয়ে মুভিটা অ্যাকচুয়ালি আপনারা যারা এখনো দেখেননি, আমার কাছে মনে হয় এবার ঈদে মানে দিস ইজ আ গুড চান্স টু ওয়াচ ইট, এখনো ইটস অন থিয়েটার্স, আপনারা হলে যে মুভিটি দেখুন, বেশি বেশি করে বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সাকিব খানকে সাপোর্ট করুন, এবং পাশাপাশি জিএম আশরাফকে আর নিঃশ্বাসকে একটু সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।